একটি মারাত্মক ভাইরাসের প্রতিষেধক খুঁজতে গিয়ে এক বিজ্ঞানী এমন এক বিপজ্জনক বৃষ্টি তৈরি করে ফেললেন যাতে ভেজা মাত্রই মানুষ যন্ত্রণায় চিৎকার করতে করতে মারা যেতে লাগল এবং কিছুদিনের মধ্যেই একের পর এক পুরো শহর মানচিত্র থেকে অদৃশ্য হতে শুরু করল। এটা সেই সময়ের কথা যখন এই সবকিছু শুরু হয়নি। ডেনমার্কের একটি ইউনিভার্সিটিতে সিমন নামের এক মেয়ে তার পরীক্ষার জন্য দ্রুত ক্লাসের দিকে যাচ্ছিল। তখনই হঠাৎ তার বাবা ফেডরিক সেখানে পৌঁছান এবং কিছু না বলে সিমনকে ধরে তার গাড়িতে বসিয়ে দেন। গাড়িতে আগে থেকেই সিমনের ছোট ভাই র্যাশমাস এবং তার মা বসেছিলেন। ফেডরিক অত্যন্ত আতঙ্কিত ছিলেন এবং কোনো কিছু না বুঝিয়ে গাড়িটি খুব দ্রুত চালাতে শুরু করেন। তিনি তাদের জঙ্গলের ভেতরে তৈরি একটি গোপন বাংকারের দিকে নিয়ে যাচ্ছিলেন যা তার কোম্পানি অ্যাপোলো তৈরি করেছিল। আবহাওয়াও দ্রুত খারাপ হচ্ছিল এবং মনে হচ্ছিল যে কোনো সময় বৃষ্টি শুরু হবে। এরই মধ্যে ফেডরিকের দ্রুত গতির কারণে সামনে কয়েকটি গাড়ির দুর্ঘটনা ঘটে, যার ফলে রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যায়। মানুষজন রেগে গিয়ে ফেডরিকের সাথে তর্ক শুরু করে, কিন্তু তিনি কারও পরোয়া করলেন না। তিনি দ্রুত তার পরিবারকে গাড়ি থেকে নামিয়ে তাদের নিয়ে দৌড়ে জঙ্গলের ভেতরে ঢুকে পড়েন। সেখানে পৌঁছানো মাত্রই আকাশ থেকে বৃষ্টির প্রথম ফোঁটা পড়তে শুরু করে। ফেডরিক দ্রুত তার আঙুলের ছাপ দিয়ে বাংকারের তালা খোলেন এবং সবাইকে নিয়ে ভেতরে চলে যান। ভেতরে পৌঁছে সিমন এবং র্যাশমাস দুজনেই অবাক হয়ে যায় যে তাদের বাবা কেন তাদের এখানে নিয়ে এসেছেন। বাংকারে প্রয়োজনের সব সরঞ্জাম ছিল, অনেক বছরের জন্য খাবার, জল এবং একটি নিজস্ব এয়ার প্রসেসিং সিস্টেমও। সিমন তার বাবাকে প্রশ্ন করতে যাচ্ছিলেন, তখনই ফেডরিক একটি প্রোটেক্টিভ স্যুট পরেন এবং বাইরে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করেন। তিনি শুধু বলেন, যতক্ষণ না আমি ফিরে আসি কেউ বাংকারের বাইরে যাবে না। সিমন তাকে থামানোর চেষ্টা করে এবং সত্য জানতে চায়। তখন ফেডরিক জানান যে বাইরে যে বৃষ্টি হচ্ছে তাতে একটি অত্যন্ত বিপজ্জনক ভাইরাস ছড়িয়ে পড়েছে। যে কেউ এর সংস্পর্শে আসবে সে কয়েক সেকেন্ডের মধ্যে যন্ত্রণায় ছটফট করে মারা যেতে লাগবে। ফেডরিকই একমাত্র ব্যক্তি ছিলেন যিনি এর প্রতিষেধক খুঁজে পেতে পারতেন, তাই তাকে অবিলম্বে কোম্পানির হেডকোয়ার্টারে যেতে হবে। যাওয়ার আগে তিনি সিমনকে বলেন র্যাশমাসের বিশেষ যত্ন নিতে, কারণ আগামী সময় সেই সবকিছু বদলে দিতে পারে। সিমন তখনও কিছু বুঝতে পারেনি, কিন্তু ফেডরিক বাংকার ছেড়ে চলে যান। কিছুক্ষণ পর সিমন তার ফোনে ইন্টারনেট খুলল এবং খবর দেখা মাত্রই তার জ্ঞান হারানোর দশা হলো। সব জায়গায় মৃত্যু, ধ্বংস এবং ভয়ের দৃশ্য। মানুষজন রাস্তায় পড়ে যাচ্ছিল, চিৎকার করছিল এবং বৃষ্টিতে যন্ত্রণায় মারা যাচ্ছিল। সিমন ভয়ে ভয়ে তার ভাইয়ের সাথে কথা বলতে শুরু করলো। তখনই তাদের মা বললেন যে তারা এখন নিরাপদ, কিন্তু যাই ঘটুক না কেন বাইরে যাওয়া যাবে না। তারা যখন কথা বলছিল তখনই হঠাৎ বাংকারের দরজায় কেউ জোরে জোরে ধাক্কা দিতে লাগলো। র্যাশমেশের মনে হলো হয়তো বাবা ফিরে এসেছেন। মা তাকে নিষেধ করলেন, কিন্তু সে কথা না শুনে বাংকারের দরজা খুলে দিল। দরজা খোলা মাত্রই বৃষ্টিতে ভেজা এক ব্যক্তি ভেতরে পড়ে গেল। তার চামড়া পুড়ে যাচ্ছিল এবং সে যন্ত্রণায় কাতর হয়ে র্যাশমাসকে বাইরে টেনে বের করার চেষ্টা করতে লাগলো। কিন্তু তখনই র্যাশমাসের মা দ্রুত র্যাশমাসকে ভেতরে টেনে নিলেন এবং নিজে ওই লোকটিকে ধাক্কা দিয়ে বৃষ্টির মধ্যে চলে গেলেন। বৃষ্টিতে ভেজা মাত্রই তিনিও নিজে সংক্রমিত হয়ে যন্ত্রণায় ছটফট করতে লাগলেন। তা সত্ত্বেও তার সবচেয়ে বড় চিন্তা ছিল সিমন এবং র্যাশমাসের জন্য। তিনি দুজনকে বললেন একে অপরের খেয়াল রাখতে। এরপর সিমন কাঁদতে কাঁদতে দরজা বন্ধ করে ভেতরে চলে গেল এবং তার বাবা ফেডরিককে ফোন করার চেষ্টা করতে লাগলো, কিন্তু তার ফোন ফেডরিকের ফোনের সাথে সংযোগ হচ্ছিল না, যা তার ভয় আরও বাড়িয়ে দিল। সেই সময় তার ফেডরিকের কথা মনে পড়ল যে সিমনকে র্যাশমাসের সামনে সবকিছু স্বাভাবিক দেখাতে হবে। এই স্মৃতির সহায়তায় সিমন নিজেকে সামলে নিলেন এবং বাংকারের সমস্ত সিস্টেম পরীক্ষা করা শুরু করলেন। তিনি জানতে পারলেন যে তাদের শহরে আরও অনেক এমন বাংকার রয়েছে যা অ্যাপোলো কোম্পানি তৈরি করেছিল। সিমন সেই বাংকারগুলোতে যোগাযোগ করার চেষ্টা করলেন, কিন্তু কোনো লাভ হলো না। এরই মধ্যে তিনি বাংকারে থাকা জিনিসপত্রের মধ্যে একটি রেডিও খুঁজে পেলেন। রেডিওর সাহায্যে তিনি এক ব্যক্তির সাথে যোগাযোগ করলেন যিনি তার বাড়ির বেসমেন্টে লুকিয়েছিলেন। বাইরের অবস্থা অত্যন্ত ভয়াবহ ছিল এবং অনেক মানুষকে কাছের হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছিল যাতে মানুষের প্রাণ বাঁচানো যায়। সিমন ওই ব্যক্তিকে ফেডরিকের নম্বর দিয়ে কল করতে বললেন, কিন্তু তার চেষ্টা সত্ত্বেও ফেডরিকের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। সিমনের মনে হলো হয়তো ফেডরিকও মারা গেছেন, কারণ বাইরে বেঁচে থাকা প্রায় অসম্ভব ছিল। তখনই হঠাৎ পুরো শহরের বিদ্যুৎ চলে যায়, যার ফলে সিমনের রেডিও সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং এখন তিনি একা বাংকারে র্যাশমাসের যত্ন নিতে লাগলেন। এক সপ্তাহ পার হয়ে যাওয়ার পরও যখন ফেডরিক ফিরে এলো না, তখন সিমন সাহস করে বাইরে যাওয়ার পরিকল্পনা করলেন। তিনি রাতে পিপিই কিট পরে বাংকারের গেট পর্যন্ত পৌঁছলেন, কিন্তু তখনই তার মায়ের মৃত্যুর দৃশ্য তার চোখের সামনে ভেসে উঠতে লাগলো। ভয় পেয়ে তিনি দ্রুত বাংকারে ফিরে এলেন। র্যাশমাসও তাকে বাইরে যেতে দিতে চাইছিল না, কারণ সে বুঝতে পেরেছিল বাইরের বিপদ অনেক বড়। এইভাবে ধীরে ধীরে 1 মাস কেটে গেল। এই সময় সিমনকে অনেকবার র্যাশমাসের যত্ন নিতে অসুবিধার সম্মুখীন হতে হয়েছে, কিন্তু তিনি পুরো চেষ্টা করেছেন একজন ভালো বোনের হিসেবে তার ভাইয়ের দেখাশোনা করতে। পাশাপাশি তিনি বাংকারে থাকা সমস্ত সম্পদ এবং সিস্টেম সম্পর্কেও শিখতে থাকেন। এরই মধ্যে তার মনে পড়ল যে কিছুদিন আগে র্যাশমাসের একটি অদ্ভুত ভাইরাস হয়েছিল যার সম্পর্কে কারো জানা ছিল না। সেই সময় ফেডরিক নিজে একটি অ্যান্টিডোট তৈরি করে র্যাশমাসকে দিয়েছিলেন। পরে ফেডরিকের কোম্পানিও এই ভাইরাসের কথা জানতে পারে এবং তারা ফেডরিককে পুরো রিপোর্ট
রিপোর্ট জমা দিতে বলে। সিমনের সন্দেহ হতে শুরু করে যে হয়তো এই ভাইরাসটি ফেডরিকই তৈরি করেছেন। এতক্ষণ পর্যন্ত প্রায় 6 বছর কেটে গেছে, কিন্তু ফেডরিক সম্পর্কে সিমনের কাছে কোনো তথ্য ছিল না। র্যাশমাসও এখন বড় হয়ে গেছে এবং বাইরে গিয়ে খাবারের খোঁজ করতে চাইছিল, কারণ বাংকারে তাদের খাবার খুব কম বেঁচেছিল। সিমন প্রথমে নিষেধ করলেন, কিন্তু পরে ভাবলেন নিজে গিয়ে বিপদের পরিস্থিতি দেখে আসা জরুরি। রাতের বেলা যখন র্যাশমাস ঘুমিয়ে পড়ল, সিমন পিপিই কিট পরে বাংকারের বাইরে বের হওয়ার সিদ্ধান্ত নিল। বাইরে বের হওয়া মাত্রই তার মায়ের মৃত্যুর দৃশ্য চোখের সামনে ভেসে উঠতে লাগল, কিন্তু এবার তিনি নিজেকে সামলে গিয়ে এগিয়ে গেলেন। বাইরে এসে তিনি দেখলেন তার মায়ের শরীর এখন কেবল কঙ্কালে পরিণত হয়েছে। কাছেই একটি হরিণ দাঁড়িয়েছিল, যা দেখে সিমন এগিয়ে গেলেন। রাস্তায় অনেক গাড়ি খারাপ অবস্থায় পড়েছিল এবং চারিদিকে জঙ্গল গজিয়ে উঠেছিল। সিমন ওসব দিকে মনোযোগ না দিয়ে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চললেন। তিনি সেই হাসপাতাল পর্যন্ত পৌঁছলেন যেখানে মানুষকে নিরাপদ রাখা হয়েছিল। অনেকবার ডাকার পরও সেখান থেকে কোনো সাড়া পাওয়া গেল না। এরপর যখন সিমন ভেতরে গিয়ে দেখলেন, তখন দেখলেন সেখানকার দৃশ্য সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চারিদিকে সবকিছু ধ্বংস হয়ে পড়ে আছে এবং মাটিতে জায়গায় জায়গায় মানুষের লাশ ছড়িয়ে আছে। তখনই হঠাৎ তার সামনে একটি নেকড়ে চলে এলো। ভয়ে প্রাণ বাঁচানোর জন্য সিমন পাশের একটি ঘরে গিয়ে লুকিয়ে পড়লেন। কিছুক্ষণ পর যখন বাইরে সবকিছু শান্ত হলো, তিনি ধীরে ধীরে বাইরে বের হলেন এবং ফিরে নিজের বাংকারে চলে এলেন। সেখানে পৌঁছে সিমন র্যাশমাসকে সবকিছু বললেন যে বাইরের পরিস্থিতি আগের চেয়ে অনেক বেশি খারাপ হয়ে গেছে। এখন যদি তাদের বেঁচে থাকতে হয়, তাহলে এই জায়গা থেকে বের হয়ে অন্য কোনো বাংকারে যেতে হবে, যা এই শহরের মধ্যেই কোথাও অবস্থিত। এটা শুনে র্যাশমাস পরের দিনই সিমনের সাথে বাইরে গিয়ে দ্বিতীয় বাংকার খোঁজার সিদ্ধান্ত নিল। তারা দুজন পরের দিন বের হবার প্রস্তুতি নিয়ে ঘুমাতে গেল, কিন্তু রাতে হঠাৎ কিছু একটা সমস্যা শুরু হলো। বাংকারের অক্সিজেনের মাত্রা দ্রুত কমতে শুরু করলো এবং দুজনের কেউ তা বুঝতে পারল না। কিছুক্ষণ পর সিমন অক্সিজেনের অভাবে অজ্ঞান হয়ে গেল, কিন্তু ভাগ্যক্রমে র্যাশমাস ঠিক সময়ে অ্যালার্মের শব্দ শুনতে পেল। সে দ্রুত সিমনকে জাগিয়ে তুলল এবং তাকে নিয়ে দ্রুত দরজা বন্ধ করে বাইরে বেরিয়ে এলো। এখন তারা দুজনেই পিপিই কিট ছাড়াই বাইরে চলে এসেছে, কিন্তু আশ্চর্যের বিষয় এটাই ছিল যে তারা কোনো প্রকার অসুবিধা বোধ করছিল না। এর মানে পরিষ্কার ছিল যে তারা এখন স্যুট ছাড়াই বাইরে বেঁচে থাকতে পারবে। কিন্তু তখনই হঠাৎ কিছু লোক তাদের বন্দুকের মুখে জিম্মি করে নেয়। আসলে এরাই সেই লোক যারা সিমনকে আগে বাইরে ঘুরতে দেখেছিল, এবং যখন সিমন বাংকারে ফিরেছিলেন তখন এই লোকেরাই তাদের অক্সিজেনের সরবরাহ বন্ধ করে দিয়েছিল, যাতে দুজনকে জিম্মি করে ভেতরের রেশন লুট করা যায়। ওই লোকেরা সিমন এবং র্যাশমাসকে বন্দুকের মুখে ভেতরের একটি ঘরে আটকে রেখে নিজেরা বাংকারে খাবার ও পানীয় খুঁজতে থাকে। কিন্তু যেহেতু সিমন এবং র্যাশমাসের রেশন আগেই শেষ হয়ে গেছিল, তারা সেখানে কিছুই পেল না। এটি দেখে তাদের নেতা মার্টিন রেগে গিয়ে সিমন এবং র্যাশমাসকে আটকে রেখে সেখান থেকে চলে যেতে শুরু করে। এখন যদি তারা ভেতরেই আটকে থাকতো তাহলে তাদের মৃত্যু নিশ্চিত ছিল। তাই সিমন একটি গ্লাসের ওপর লিখে জানায় যে সে জানে খাবারের স্টক কোথায় পাওয়া যেতে পারে। এতটুকু লেখার পর সে ইচ্ছে করে সেই পার্টটা ভেঙে ফেলে, যাতে বাকি বাংকারগুলোর মানচিত্র ছিল। এখন মার্টিনের কাছে আর কোনো উপায় ছিল না, কারণ যদি তার রেশনের প্রয়োজন হয় তাহলে তাকে সিমন এবং র্যাশমাসকে বাইরে বের করতেই হবে, কারণ বাকিদের অবস্থান কেবল সিমনের মগজেই ছিল। এরই মধ্যে মার্টিনের নজর সিমনের ওপর গেল এবং সে তার পুরনো দিনগুলোর কথা মনে করতে লাগলো। যখন সে একজন সৈনিক ছিল, সেই সময় সে আদেশ পেয়েছিল একটি ব্রিজে মোতায়েন থেকে শহর থেকে কাউকে বাইরে যেতে না দিতে, যাতে সংক্রমণ ছড়িয়ে না পড়ে। আপনি যদি এই পর্যন্ত এসে থাকেন, তার মানে আপনার গল্পটি ভালো লাগছে, তাই একটি লাইক এবং সাবস্ক্রাইব তো প্রাপ্য। একদিন ডিউটির সময় মার্টিন এক মহিলাকে দেখেন, যিনি তার বাচ্চাকে কোলে নিয়ে ব্রিজের নিচ দিয়ে অন্য পাশে যাওয়ার চেষ্টা করছিলেন। মার্টিন তাকে থামানোর জন্য শূন্যে কয়েক রাউন্ড গুলি ছোড়েন, কিন্তু ওই মহিলা থামেননি। তিনি সাহস করে শহরের বাইরে চলে যান। সেই সময় মার্টিন তার উপর দয়া দেখিয়েছিলেন, তাই তাকে গুলি করেননি। কিছুক্ষণ পর তার সহকর্মীরা তাকে পাশের একটি তাঁবুতে ডাকল, যেখানে সব সৈনিকরা থাকছিল। সেখানে গিয়ে মার্টিন জানতে পারলেন যে ওই মহিলা যাকে তিনি যেতে দিয়েছিলেন আসলে সংক্রমিত ছিলেন, এবং তার যাওয়ার পর থেকে তাঁবুতে থাকা অনেক লোক সংক্রমণের কারণে মারা গেছেন। এটি শুনে মার্টিন ভেঙে পড়েন। তার শেষ সঙ্গীর মৃত্যুর সাথে সাথে তার ধৈর্যের বাঁধও ভেঙে যায়। সেই মুহূর্তেই তিনি প্রতিজ্ঞা করেন যে তিনি আর কখনো কাউকে বিশ্বাস করবেন না, পরিস্থিতি যাই হোক না কেন। এখন তার কাছে বেঁচে থাকাই ছিল সবচেয়ে বড় নিয়ম। এসব কথা মনে করার পর মার্টিন বর্তমান সময়ে ফিরে আসেন এবং সিমনের চুক্তি গ্রহণ করতে সরাসরি অস্বীকার করেন। কিন্তু তাদের কাছে খাওয়ার মতো কিছুই অবশিষ্ট নেই এবং খাবার ছাড়া তারা বেশি দিন বাঁচতে পারবে না। এটি ভেবে অবশেষে মার্টিনকে সিমনের কথা মানতে হয়। তিনি সিমন ও রেশমসকে মুক্ত করে নিজের সাথে বাইরে নিয়ে যান। অনেক বছর পর যখন সিমন ও রেশমস বাংকার থেকে বাইরে বের হয়, তখন বাইরের বাতাস এবং আলো দেখে দুজনের মুখেই স্বস্তি ফুটে ওঠে। এত দীর্ঘ সময় পর বাইরে আসা তাদের কাছে কোনো অলৌকিক ঘটনার চেয়ে কম ছিল না। কিছুক্ষণ পর যখন তারা মার্টিন এবং তার দলের সাথে কথা বলে, তখন তারা জানতে পারে যে এখন পৃথিবীতে খাবার এবং জলের এত অভাব হয়েছে যে মানুষ বেঁচে থাকার জন্য মানুষকেও মেরে খাচ্ছে। এটি শুনে সিমন ও রেশমস দুজনেই চমকে যায়। তখনই হঠাৎ কিছুটা দূরে আরেকটি দল চোখে পড়ে। তারা তাদের থার্মাল সেন্সর ড্রোন দিয়ে এলাকায় মানুষ খুঁজছিল, যাতে তাদের ধরে মারতে পারে। এটি দেখা মাত্রই মার্টিন দ্রুত সবাইকে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢেকে দিলেন, যাতে তাদের শরীরের উত্তাপ ড্রোন ক্যামেরায় দেখা না যায়। কিন্তু
কাছেই আরও 2 জন বেঁচে থাকা মানুষ ছিল, যাদের মধ্যে একটি মেয়ে দৌড়ে সিমন এবং বাকি সবার সামনে চলে আসে। সিমন ওই মেয়েটিকে সাহায্য করতে চান, কিন্তু মার্টিন সরাসরি মানা করে দেন। তিনি বলেন যে কোনো অচেনা ব্যক্তিকে সাহায্য করা তাদের পুরো দলের জন্য ঝুঁকি হতে পারে। কিন্তু সেই সময় তার দলের মেয়ে বিট সিমনের সাথে যোগ দেয়। দুজন কিছু না ভেবেই ওই মহিলার প্রাণ বাঁচানোর জন্য তার পেছনে দৌড়ায়। ওই মহিলা দৌড়াতে দৌড়াতে একটি ছোট নদীর কাছে পিছলে নিচে পড়ে যান। সেখানেই পেছনে আসা কিছু লোক তাকে মেরে ফেলার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু ঠিক সেই সময় মার্টিন সেখানে পৌঁছান এবং দেরি না করে ওই 2 ব্যক্তিকে গুলি করে দেন। কারণ পরিস্থিতি যাই হোক, মার্টিন তার দলের সাথীদের কখনো ছেড়ে যান না। কিন্তু জলে পড়ার কারণে ওই মহিলা সংক্রমিত হয়ে গেছেন। তাকে দেখে মার্টিন বাধ্য হয়ে তাকেও গুলি করেন। সিমনের জন্য এটি খুব বড় একটি ধাক্কা ছিল। তখনই তিনি বুঝতে পারেন যে মাটিতে থাকা নিরাপদ, কিন্তু বৃষ্টি বা জমে থাকা জলের সংস্পর্শে আসা এখনও অনেক বড় বিপদ। এমনকি সামান্য ছোঁয়াও তাদের সংক্রমিত করতে পারে। এই ঘটনার পর সিমন সবাইকে নিয়ে আরেকটি বাংকারের দিকে রওনা দেন, যার অবস্থান তার মনে ছিল। সেখানে পৌঁছতে তাদের প্রায় 1 দিন সময় লাগার কথা ছিল। রাত হওয়ার আগে সবাই পাশের একটি বাড়িতে থামার সিদ্ধান্ত নেয়। বাড়ির ভেতরে তারা মৃত শিকারীদের কিছু অস্ত্র, কাপড় এবং সামান্য কিছু সরঞ্জাম পায়। এছাড়া সেখানে কিছু বোতল বিশুদ্ধ জলও রাখা ছিল। এটি দেখে জন তার অসুস্থ সঙ্গী লিয়াকে সেই জল পান করায়। তাদের পারস্পরিক যত্ন দেখে সিমনের মুখে হাসি ফুটে ওঠে। প্রথমে তিনি কেবল তাদের সাহায্যে পরের বাংকার পর্যন্ত পৌঁছতে চেয়েছিলেন, কিন্তু এখন তার মনে হচ্ছে এই মানুষগুলো খারাপ নয়। ধীরে ধীরে সিমনের মন সত্যিই মার্টিন এবং তার দলকে সাহায্য করার জন্য তৈরি হতে শুরু করে। পরদিন সকালে সবাই আবার যাত্রা শুরু করে। পথে হঠাৎ রেশমসের পা একটি জলপূর্ণ গর্তে পড়ে। এটি দেখা মাত্রই মার্টিন তার বন্দুক বের করেন এবং তাকে গুলি করতে উদ্যত হন, কিন্তু তখনই সিমন মাঝখানে এসে তার সামনে দাঁড়ান এবং তাকে থামিয়ে দেন। তিনি দ্রুত রেশমাসের জুতো খোলেন এবং তার মোজা পরীক্ষা করেন। আশ্চর্যের বিষয় এই যে তা পুরোপুরি শুকনো ছিল। এর মানে রেশমসের জুতো জলরোধী ছিল এবং তার কোনো প্রকার সংক্রমণ হয়নি। এটি দেখে মার্টিন স্বস্তির নিঃশ্বাস ফেলেন এবং তার বন্দুক নিচে নামিয়ে নেন। তারপর তারা সবাই মিলে যাত্রা চালিয়ে যান এবং অবশেষে সেই দ্বিতীয় বাংকারে পৌঁছে যান। সেখানে সিমনের আঙুলের ছাপ দিয়ে দরজা খুলে যায়। ভেতরের দৃশ্য দেখে সবার মুখ উজ্জ্বল হয়ে ওঠে। সেখানে খাবার এবং পানীয়ের এত অ্যাসান ছিল যে তারা বছরের পর বছর আরামে বেঁচে থাকতে পারত। সবাই খুশিতে মেতে ওঠে এবং পেট ভরে খাবার খায়। কিন্তু সিমনের ভেতরে এক প্রকার অস্বস্তি হচ্ছিল যে তিনি মার্টিন এবং তার দলের উপর পুরোপুরি বিশ্বাস করতে পারছিলেন না। তিনি জানেন না কখন তারা তাকে মেরে ফেলবে। এই বিষয়ে যখন তিনি সরাসরি মার্টিনের সাথে কথা বলেন, তখন মার্টিন তাকে বোঝান যে সিমন গত 6 বছর ধরে বাংকারের ভেতরে ছিলেন, তাই বাইরের দুনিয়া এবং মানুষের অবস্থা সম্পর্কে তার কোনো ধারণা নেই। মার্টিন আসলে একজন ভালো মানুষ ছিলেন, কিন্তু বর্তমান সময়টা এমন ছিল যে কাউকে বিশ্বাস করা সহজ ছিল না। তবু সিমন তার সতর্কতা উপেক্ষা করে বাংকারের ভেতরে চলে যান। সেখানে তিনি দেখেন একটি ফোন চার্জ হচ্ছে, যাতে সিমন এবং রেশমাসের ছোটবেলার ছবি লাগানো ছিল। এই ফোনটি আসলে সিমনের বাবা ফেডরিকের ছিল, যিনি পুরনো বাংকার থেকে বেরিয়ে এই নতুন বাংকারে কিছু সময়ের জন্য এসেছিলেন। সিমন দ্রুত রেশমাসের সাথে ওই ফোন পরীক্ষা করেন। সেখানে তিনি ফেডরিকের একটি ভিডিও পান, যাতে তিনি বলছেন যে তিনি সুইডেনের একটি হেডকোয়ার্টারে এই সংক্রমণের প্রতিকার বা প্রতিষেধক তৈরি করতে যাচ্ছেন। সিমনের মাথায় সাথে সাথে চিন্তা আসে যে তার বাবা হয়তো এখনও বেঁচে আছেন, তাই সিমন রেশমাসের সাথে সুইডেনের সেই হেডকোয়ার্টারে যাওয়ার সিদ্ধান্ত নেন। সিমন এই কথা মার্টিনকেও বললেন এবং আশা করেছিলেন মার্টিন তাদের সাহায্য করবেন, কিন্তু মার্টিন সরাসরি মানা করে দিলেন। তার কথা ছিল যে বাংকারে তাদের কোনো বিপদ নেই, অথচ সুইডেনের হেডকোয়ার্টারে পৌঁছানোর জন্য তাদের শহরের মাঝখান দিয়ে যেতে হবে, যেখানে অনেক শিকারী লুকিয়ে থাকতে পারে। মার্টিন মনে করতেন এটি খুব ঝুঁকিপূর্ণ হতে পারে। মার্টিন আরও ভাবতেন যে ফেডরিকের ভিডিও 6 বছরের পুরনো ছিল এবং হয়তো এতদিনে তার মৃত্যু হয়েছে। যদি তিনি প্রতিষেধক তৈরিতে সফল হতেন, তাহলে মার্টিন অবশ্যই সে সম্পর্কে জানতে পারতেন। কিন্তু সিমন তার কথা উপেক্ষা করলেন এবং কয়েকদিনের রেশন নিয়ে রেশমসের সাথে বাংকার থেকে বেরিয়ে গেলেন। বিট ও জন লিয়া এবং লিয়ার সাথে তাদের পেছনে যাওয়ার সিদ্ধান্ত নেন, কারণ তিনি সত্যি সিমনের পাশে থাকতে চাইছিলেন। লিয়া নিজে বুঝতে পেরেছিলেন যে সিমনের কারণেই তিনি এই বাংকারে এসে নিরাপদে হতে পেরেছিলেন। তাছাড়া আগে মার্টিন এবং প্যাট্রিক নিজেরাও লিয়া, জন এবং বিটকে মেরে ফেলতে চেয়েছিলেন। আসলে সেই সময় তারা 3 জন মার্টিন এবং প্যাট্রিককে চিনতেন না এবং কেবল একটি গ্রুপে আটকা পড়েছিলেন। মার্টিন এবং প্যাট্রিক তাদের লুট করার উদ্দেশ্যে ধরেছিলেন এবং বিট নিজের প্রাণ বাঁচাতে নিজের একটি গোপন আস্তানার কথা বলে দিয়েছিলেন। সেখানে তারা অনেক দিন ধরে খাবার জমিয়ে রেখেছিলেন। মার্টিন তাদের 5 জনের সাথে সেই জায়গায় যান। সেখানে তারা সবাই মিলে খাবার খান এবং সত্যিই তাদের একসাথে থাকতে ভালো লাগে। রাতে বিট মার্টিনের কাছে অনুরোধ করেন যাতে তিনি তাদের সুরক্ষা প্রদান করেন। মার্টিন তাতে রাজি হন এবং তারপর থেকেই তারা সবাই একসাথে থাকেন। বর্তমান সময়ে সিমন এবং রেশমস জানতেন না যে জন, লিয়া এবং বিট তাদের পেছনে আসছে। তারা শহরের কাছে পৌঁছান। পথে তারা একটি বাস দেখতে পান যা সামনের রাস্তা বন্ধ করে রেখেছিল। দুজনেই ক্লান্ত ছিলেন, তাই বাসে কিছুক্ষণ বিশ্রাম নেন। কিন্তু কিছুক্ষণ পর তারা বাইরে কিছু মানুষের ছায়া দেখতে পান। দুজনেই ভয়ে সেখানে জমে যান। তখনই জানা যায় যে ওই মানুষগুলো হলেন বিট, জন এবং লিয়া। সিমনের এটি দেখে খুব ভালো লাগে এবং তিনি তাদের বাংকারে নিরাপদে থাকার কথা বলেন। কিন্তু 3 জনেই ঠিক করেন যে তারা সিমনের সাথেই থাকবেন। তারা কাছের কোনো নিরাপদ স্থানে পৌঁছান এবং খাবার খেতে শুরু করেন। কিন্তু তখনই সেখানে অনেক শিকারী চলে আসে। তাদের দ্রুত সেখান থেকে বের হতে হয়। পালানোর সময় সিমন আলাদা হয়ে যান এবং রাস্তার একটি জালির কাছে পৌঁছান, যার ওপর অনেক নিখোঁজ ব্যক্তিদের পোস্টার লাগানো ছিল। এটি দেখে সিমনের খুব খারাপ লাগে। জালি
বালির অন্য পাশে তিনি একটি ছোট শিশুকে দেখেন যে একা ছিল। বৃষ্টি শীঘ্রই শুরু হতে চলেছে। এখন তাদের সাথে কি হবে এবং তারা কি বৃষ্টি শুরু হওয়ার আগে কোনো নিরাপদ স্থানে পৌঁছতে পারবে কিনা তা জানতে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করুন। দেখা হবে পরের ভিডিওতে।